আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগতম আছে কেম্পাল সিরিজের সেকেন্ড লেকচারে। এই লেকচারে আমরা বোরস অ্যাটমিক মডেল নিয়ে ডিসকাস করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ফাহিম জামান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমাদেরকে যখন আমরা বোর অ্যাটমিক মডেলটা করব তখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে বোর অ্যাটমিক মডেলটা কেন আসছে। আমরা লাস্ট লেকচারে অর্থাৎ লেকচার ওয়ানে আমরা পড়ছিলাম রাদারফোর্ড মডেল। এখন রাদারফোর্ড মডেলের কিছু লিমিটেশন ছিল যেগুলোকে কারেক্ট করে বোর একটা মডেল আমাদেরকে দিছে। সেই মডেলটা 1913 সালে পাবলিশ হয়। এখানে লেখা আছে দেখো, ইন 1913 নিলস বোর কম্বাইন্ড রাদারফোর্ডস আইডিয়াস and suggested that the atomic nucleus was surrounded by electrons moving in orbits like planets around the sun. He was awarded the Nobel Prize for Physics in 1922 for his work on the structure of the atom. Several problems arise with the concept. মানে রাদারফোর্ডসের যে মডেলটা ছিল, ওই মডেলে যে প্রবলেম ছিল তার থেকে তিনটা প্রবলেম নিয়ে বেসিক্যালি বোর মানে কারেকশন করছে। ফার্স্ট প্রবলেমটা যেটা ছিল যে দ্য ইলেকট্রনস মাইট বি এক্সপেক্টেড টু স্লো ডাউন গ্র্যাজুয়ালি। অর্থাৎ এখানে আমি একটু তোমাদেরকে বোঝানো ট্রাই করি। এখানে দেখো যে দ্য ইলেকট্রনস মাইট বি এক্সপেক্টেড টু স্লো ডাউন গ্র্যাজুয়ালি। অর্থাৎ ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে বা ঘুরতেছে অরবিটে, তখন ক্লাসিক্যাল ম্যাগনেটিক থিওরি অনুযায়ী ইলেকট্রন কিন্তু শক্তি বা এনার্জি ডিক্রিজ করতেছে, মানে রিলিজ করতেছে। সো সেই ক্ষেত্রে তাহলে তো তোমার যখন এনার্জি রিলিজ করতেছে তখন তো যে আহ, তার যে একটা ফোর্স ছিল বা একটা মোশন ছিল সেটা তো কমে যাচ্ছে। অর্থাৎ সে কম স্পিডে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে স্পাইনালি সে নিউক্লিয়াসে এসে পড়বে, এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আসলে হয় না। তো বোরের প্রথম ধরা মানে বোর প্রথমত এই জিনিসটা নিয়ে কাজ করছে। সেকেন্ড পয়েন্ট যেটা ছিল, ওয়াই শুড ইলেকট্রনস মুভ ইন অ্যান অরবিট রাউন্ড দ্য নিউক্লিয়াস। আচ্ছা, রাদারফোর্ড তার মডেলে বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অরবিটে ঘুরতে থাকে। হ্যাঁ, ঠিক আছে, তার তথ্য ঠিক আছে, বাট কেন ঘুরে এর কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দেয় না, সেটা আমরা বোরের মডেল থেকে পাবো। থার্ড পয়েন্ট যেটা হলো, সিন্স দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনস হ্যাভ অপোজিট চার্জেস, দে শুড অ্যাট্রাক্ট ইচ আদার, দাস ওয়ান উড এক্সপেক্ট দ্য ইলেকট্রনস টু স্পাইরাল ইনওয়ার্ডস আনটিল ইভেনচুয়ালি দে কোলাইড উইথ দ্য নিউক্লিয়াস। আচ্ছা, এখন কথা হলো যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যে কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, অ্যান্ড অরবিটে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘুরতেছে। সো এখানে তেমন হওয়ার কথা যে যেহেতু পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করে পরস্পরকে, সো এখানে অরবিটে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে সেগুলো তো নিউক্লিয়াসে চলে আসার কথা, কারণ প্লাস মাইনাস আকর্ষণ করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। কিন্তু সেটা কেন হয় না? সেটা তো হয় না। সেটা হয় না কেন? এই তিনটা বিষয় নিয়ে বেসিক্যালি বোর তার মডেলে আলোচনা করছে। তো আসলে বোরের মডেলের যে পোস্টুলেট গুলো আছে সেগুলো দেখা যাক। বোরের মডেলের ফার্স্ট যে পোস্টুলেটটা ছিল যে an electron did not radiate energy if it stayed in one orbit and therefore did not slow down. বোর কি বলছে যে যখন ইলেকট্রনটা এনার্জি ইলেকট্রন যখন অরবিটে অবস্থান করে, ইলেকট্রন যখন অরবিটে অবস্থান করে তখন সেটা কোনো এনার্জি রেডিয়েট করে না। মানে কি, আমি এখানে একটা ছোটভাবে বুঝাই। ধরো এ একটা অরবিট, এ আর একটা অরবিট, দুইটা অরবিট। এখন এই দুইটা অরবিটে অনেকগুলো ইলেকট্রন আছে। এখন অরবিট গুলাই যখন ইলেকট্রন থাকতেছে, এই ইলেকট্রন গুলো তো ঘুরতেছে। এই ইলেকট্রন গুলো অরবিটে যখন ঘুরতেছে তখন এরা কোনো এনার্জি রেডিয়েট করবে না। যখন অরবিটে ইলেকট্রন গুলো ঘুরতেছে তখন কোনো এনার্জি রেডিয়েট করবে না। এবার সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে when an electron moved from one orbit to another it either radiated or absorbed energy. অর্থাৎ যখন ইলেকট্রন এই এক অরবিট থেকে আর এক অরবিটে স্থানান্তরিত হবে তখন ইলেকট্রন এনার্জি রেডিয়েট করবে অথবা অ্যাবজর্ব করবে। ইফ ইট মুভ টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস এনার্জি ওয়াজ রেডিয়েটেড। অর্থাৎ যদি বাইরের শক্তি স্তর থেকে, অর্থাৎ যদি তোমার বাইরের অরবিট থেকে ভিতরের অরবিটে যদি ইলেকট্রনগুলো প্রবেশ করতে থাকে তখন কি করবে? এনার্জি রেডিয়েট করবে। এনার্জি রেডিয়েট করবে মানে এনার্জি ত্যাগ করবে। আর যখন ভেতর থেকে এনার্জি বাইরে, ভেতর থেকে ইলেকট্রনগুলো বাইরে যাবে, মানে ভিতরের অরবিট থেকে ইলেকট্রনগুলো বাইরের অরবিটে যাবে, তখন কি হবে? এনার্জিগুলো অ্যাবজর্ব হবে। এই কনসেপ্টটা বোর আমাদের দিচ্ছে। আচ্ছা, থার্ড পয়েন্ট কি ছিল? ফর অ্যান ইলেকট্রন টু রিমেইন
In its orbit, the electrostatic attraction between the electron and the nucleus, which tends to pull the electron towards the nucleus, must be equal to the centrifugal force, which tends to throw the electron out of its orbit. অর্থাৎ কেন্দ্রে আমাদের যে নিউক্লিয়াসে যে পজিটিভ আয়নগুলো আছে আর অরবিটে যে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো আছে এরা পরস্পরকে ইলেকট্রনগুলোকে অরবিটে কেন আবর্তন করে, এটা হলো এটার আনসার যে এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের ভিতরে দুইটা ফোর্স কাজ করে, একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আর একটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা কি? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা হলো এই যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ প্রোটন, সো একে অপরকে তারা অ্যাট্রাক্ট করবে, তাই না? একে অপরকে তারা অ্যাট্রাক্ট করবে, দ্যাটস ওয়াই এটা ভিতরের দিকে, ইলেকট্রনটা ভেতরের দিকে আসতে চাইবে, ঠিক আছে, ভেতরের দিকে আসতে চাইবে। আর একটা যে ফোর্স যেটা এখানে কাজ করবে সেটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাভিমুখী বল, যেটা এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস থেকে অপোজিট ডিরেকশনে বাইরের দিকে ঠেলে ফেলে দিতে চাইবে। তার মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা কেন্দ্রের দিকে টানতেছে, মানে সেন্টারে টানতেছে, আর তোমার সেন্ট্রিফিউগাল ফোর্সটা সেন্টার থেকে বাইরে ঠেলে দিচ্ছে। তার মানে কি, এই যে টানা ঠেলার ভিতর যে একটা ইয়ে আছে, এই প্লাসে মাইনাসে, আর এখানে জিনিসটা স্টেবল হয়ে যায়। দ্যাট মিনস কি, ইলেকট্রনগুলো অরবিটে যখন অবস্থান করে তখন এটা জাস্ট ঘুরে, বাট কোনো এনার্জি রেডিয়েট বা অ্যাবজর্ব করে না। কখন রেডিয়েট বা অ্যাবজর্ব করে? যখন এটা এক অরবিট থেকে আর এক অরবিটে যাওয়া আসা করে। ওকে, হোপফুলি আমি তোমাদের সবাইকে জিনিসটা ক্লিয়ার করতে পারছি। তো আসলে নেক্সট ডে ফর এন ইলেকট্রন অফ ম্যাস এম, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স এফ সি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, আমরা এটা সূত্রটা ফিজিক্স থেকে সাধারণত পড়ে আসছি। আর if the charge of the electron is E, the number of charge on the nucleus Z, and the permittivity of a vacuum epsilon naught, তাইলে তখন কোলম্বেটিক অ্যাট্রাকটিভ ফোর্স হবে জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এখন আমরা কিন্তু আগের স্লাইডে দেখে আসছি যে সেন্ট্রিফিউগাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দুইটা সেম, অর্থাৎ সমান হওয়ার কারণে ইলেকট্রন অরবিটে স্থিতিশীলভাবে অবস্থান করতে পারে। তার মানে কি, এই ইকুয়েশন দুইটাও সমান। এই ইকুয়েশন দুইটা যদি সমান হয়, এইখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু জেড স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর, তাই না? তো এখান থেকে কি আমরা ইলেকট্রনের ভেলোসিটির একটা ফর্মুলা পাই। ওকে, বোর অ্যাটমিক মডেল থেকে আমরা ইলেকট্রনের ভেলোসিটি বাইর করার একটা ফর্মুলা পাই। ওকে, তো নেক্সট আসো, বোরের অ্যাটমিক স্ট্রাকচার, বোর থিওরি অনুযায়ী অ্যাটমিক স্ট্রাকচারটা কেমন? ফার্স্ট অফ অল, বোরের থিওরি অনুযায়ী যে ইলেকট্রনস ট্রাভেল অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন স্পেসিফিক পারমিটেড সার্কুলার অরবিটস অ্যান্ড ইন নো আদার্স, অর্থাৎ ইলেকট্রনগুলা নিজস্ব অরবিটে তারা ঘুরতে থাকবে। যেমন ফার্স্ট অরবিটে দুইটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, ফার্স্ট অরবিটে দুইটা ইলেকট্রন থাকবে, সেকেন্ড অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, থার্ড অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, ফোর্থ অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে? 18টা, 16টা না কিন্তু 18টা। তার মানে কি, এইভাবে কিন্তু তোমার জিনিসটা ফিক্সড যে এই অরবিটে এই কয়টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো, electrons in each orbit have a definite energy and are at a fixed distance from the nucleus. The orbits are given the later designation n, and each is numbered 1, 2, 3, etc. এই অরবিটগুলোকে 1, 2, 3 ফার্স্ট অরবিটাল, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট এরকমও বলা হয়, অর কে এল এম দিয়ে প্রকাশ করা হয়। সিকিউ যখন তোমরা আনসার করবা তখন দেখবে যে কোয়েশ্চেনের মাঝে মাঝে এরকম দেওয়া থাকে যে এম অরবিট থেকে এল অরবিটে, বা এম থেকে এন এ গেছে, এম থেকে কে তে আসছে ইলেকট্রন, ঠিক আছে, এরকম আসবে। তো এখানে গিয়ে সিরিয়ালটা মেনটেন হবে, কে মানে 1, এল মানে 2, এম মানে 3, এন মানে 4, ঠিক আছে, এইভাবে সিরিয়ালটা আর কি মেনটেন হবে। আর আমাদের জন্য বেসিক্যালি কে এল এম এন এই পর্যন্ত লাগে, এর থেকে বেশি আমাদের আর লাগে না, এর থেকেও আছে বেশি বাট লাগে না আমাদের, অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস। ওকে, সেকেন্ড পয়েন্টটা কি ছিল? while in the specific orbits an electron does not radiate or lose energy, এটা মানে কি বলছে? এটা যে আমরা যে সেকেন্ড স্টেটমেন্টটা পড়ছিলাম ওইটাই, যে যখন এই স্পেসিফিক অরবিটে, অর্থাৎ দুইটা ইলেকট্রন যখন কি অরবিটে ঘুরতেছে, তখন কি এটা কোনো এনার্জি রেডিয়েট করবে না, কোনো এনার্জি লুজ করবে না। হিলিয়াম পরমাণু ধরো দুইটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন হিলিয়ামে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ফার্স্ট অরবিটে তোমার অবস্থান করতেছে। সো ওইখানে ফার্স্ট অরবিট থেকে ইলেকট্রনটা যখন ঘুরবে তখন ওইটা কোনো এনার্জি রেডিয়েট করবে না, কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না। এবার ধরো যে সোডিয়ামের 11 এখানে ফার্স্ট অরবিটে
দুইটা সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে একটা ইলেকট্রন আছে। এখন থার্ড অরবিট থেকে একটা ইলেকট্রন যদি আমি সেকেন্ড অরবিটে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এনার্জিটা রেডিয়েট, না সেক্ষেত্রে এনার্জিটা অ্যাবজর্ব করবে। আর যদি আমি ভিতর থেকে একটা নিই তখন সেটা রেডিয়েট করবো। ঠিক আছে, এটাই হলো মানে এখানকার বেসিক কনসেপ্ট। এটা আমি জাস্ট একটু বুঝিয়ে তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমরা কোয়েশ্চেনে যদি আসে যে বোর্ড থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার, দেন তোমরা এইভাবে জিনিসগুলো লিখবা, তাহলে বেশ মানে জিনিসটা খুব বোঝানো একটা জিনিস হবে আর কি। মানে স্যার যেরকম পছন্দ করবে, তোমরা মানে এটা বুঝতেই তো পারছো যে মার্ক ক্যারি করে বেশ ভালো একটা। সো এবার নেক্সটে যাই। অ্যান ইলেকট্রন ক্যান মুভ ফ্রম ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার বাই কোয়ান্টাম অর ফোটন জাংশন। অর্থাৎ ইলেকট্রনস এক অরবিট থেকে আর এক অরবিটে জাম্প করবে কিভাবে? সেম কনসেপ্ট, গ্রাউন্ড স্টেট থেকে তোমার যখন বাইরে থেকে ভিতরে আসতেছে এনার্জি অ্যাবজর্ব করছে, ভিতর থেকে যখন বাইরে আসছে তখন এনার্জি রেডিয়েট করতেছে। সো দেখো, when an electron resides in the orbit which is lowest in energy, the electron is said to be in the ground state. মানে যখন ইলেকট্রনটা তার নিজস্ব একটা ফিক্সড স্টেটে থাকে, যে ওই সোডিয়ামের ফার্স্ট অরবিটে দুইটাই আছে, সেকেন্ড অরবিটে আটটাই আছে, থার্ড অরবিটে একটাই আছে, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। আর যখন ইলেকট্রনগুলো এনার্জি সাপ্লাই করে, অর্থাৎ এটা অ্যাবজর্ব করে অথবা তোমার ইয়ে করে, রেডিয়েট করে, তখন কি হবে? তখন এটা একটা এক্সাইটেড স্টেটে পর্যন্ত হয়। কারণ তোমার এমনি তার ইলেকট্রনগুলা আসা যাওয়া করবে না, এমনিতে ইলেকট্রনগুলো তার নিজস্ব অরবিটেই থাকবে, স্টে করবে। যখনই এখানে কোনো এক্সাইটেড স্টেট ক্রিয়েট করা হবে, তখনই কি হবে? এখানে একটা এনার্জি ক্রিয়েট হবে, এনার্জি রেডিয়েট হবে অথবা এনার্জি অ্যাবজর্ব হবে, এবং ইলেকট্রনগুলো লাফালাফি করবে বা জাম্প করবে। ওকে, এখান থেকে একটা সূত্র আসে, যেটা হলো ডেল ই ইজিক্যাল টু ই এইচ মাইনাস ইএল ইজিক্যাল টু এইচ মিউ। মেন সূত্রটা হলো ডেল ইজিক্যাল টু এইচ মিউ। এটা মনে রাখতে হবে তোমাদেরকে, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমসও আমরা দেখবো নেক্সট টাইম। ওকে, নেক্সট যাই। 4 নম্বর পয়েন্টটা কি? দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর অফ অ্যান ইলেকট্রন অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 পাই। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এল মানেই তো এমভিআর। এল কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম তো এমভিআর। হ্যাঁ, এটা তো তোমরা জানো, বেসিক কনসেপ্ট, এটা ফিজিক্স থেকে শিখে আসছে, 1998 থেকে শেখা বেসিক্যালি। তো এটা কি হবে? এটা হবে হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 পাই, মানে h/2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল। বা বাংলায় যদি বলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগটা হবে h/2 পাই এর গুণিতক, এটা বাংলায়। আর ইংলিশে যদি আমি বলি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 পাই। ওকে, এটা হলো একটা ফর্মুলা, এমভিআর ইকুয়াল টু nh/2 পাই। ফর্মুলাটা এই ফর্মুলা দিয়ে সাধারণত খুব কম আসে, বাট ম্যাথ আসতে পারে সেই ফর্মুলাটা তোমরা মুখস্থ করবা, মানে ভালোভাবে শিখবা আর কি। এখানে পরিচয়গুলো জানা তোমাদের বেশি দরকার, এবং এককগুলো মনে রাখাটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এনটা কি? মাস অফ ইলেকট্রন, ভেলোসিটি অফ ইলেকট্রন, আর রেডিয়াস অফ দ্য অরবিট। এন কি? এন হলো 1 2 3। এটা হলো তোমার যদি বল যে ফার্স্ট অরবিটে আছে ইলেকট্রন, তো সেটার জন্য ভেলোসিটি বের করো, তো তখন তুমি এন এর ভ্যালুটা 1 হবে। যদি বলে যে থার্ড অরবিটে আছে ইলেকট্রন, তার জন্য তোমরা ভেলোসিটিটা বের করো বা ইলেকট্রনের ম্যাসটা বের করো, তখন তোমার হলো এখানে তোমার এন এর ভ্যালুটা 3 হবে। ঠিক আছে, তো আর এইচ কি? এইচ রিপ্রেজেন্ট করে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, যেটা 6.636 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। ওকে, এবার by putting the values 1 to 3 for n, we can have respectively the angular momentum h/2 পাই, 2h/2 পাই, 3h/2 পাই। অর্থাৎ আমরা যখন এই n এর ভ্যালু 1 2 3 ইনপুট করি, তখন আমরা কি পাই? এরকম কিছু মান পাই যেগুলো কখনো কোনো ফ্র্যাকশনাল ভ্যালু হবে না। অর্থাৎ বোর অ্যাটমিক মডেল অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টাম কখনো ফ্র্যাকশনাল কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করবেন না। এটাই হলো বোর অ্যাটমিক মডেলের টোটাল যে স্বীকার্য বা থিওরি। ঠিক আছে, এবার আসলে নেক্সটে আসি, লিমিটেশনস অফ বোরস মডেল। মানে দেখো, রাদারফোর্ড একটা মডেল দিচ্ছে, তার কিছু লিমিটেশন ছিল, সাকসেস যেমন ছিল, কিছু লিমিটেশন ছিল। সেম ভাবে বোর রাদারফোর্ডের মডেল থেকে প্রবলেমগুলো ডিফাইন করছে, নিজে একটা সংশোধনী মডেল দিছে। এরপরে কি? বোরের মডেলকে আবার ওনারা তোমার ইয়ে করছে, রিচেক করছে, কিছু ভুল পাইছে,
কিছু জিনিস পাইছে যেটা বোর আলোচনা করে নাই সেটা তারা আবার নতুন ভাবে আলোচনা করে। বিজ্ঞানটা আসলে এইভাবে আগায়, যে ধাপে ধাপে এভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে থাকে। ওকে, এখন দেখো লিমিটেশনস অফ বোর অ্যাটমিক মডেলে যেটা বলা আছে যে বোর অ্যাটম মডেল ক্যান এক্সপ্লেন স্পেকট্রাল লাইন্স of hydrogen atom and ions of the electron like as helium plus lithium 2 plus ion. It cannot explain spectral lines of atoms with the more than one electron. অর্থাৎ বোর অ্যাটমিক মডেলটা আমাদেরকে ডিফাইন করতেছে যে হাইড্রোজেন অ্যাটমের যে ইয়েটা, মানে হাইড্রোজেন অ্যাটমের যে অরবিটটা, সেখানে স্পেকট্রাল লাইন্স গুলো বোর অ্যাটমিক মডেল ডিফাইন করে। আর সেম ভাবে হিলিয়ামের ক্ষেত্রে যখন দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন বাইর করে দিলে কিন্তু হাইড্রোজেন নেই, তার ইলেকট্রন স্টেটটা অবস্থান করে। লিথিয়ামের যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করা যায় তখন লিথিয়ামের ইলেকট্রন একটা থাকে, অর্থাৎ হাইড্রোজেনের সমপরিমাণ ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটমের মতো সমান ইলেকট্রন বিশিষ্ট যেগুলো ছিল, ওগুলোর ক্ষেত্রে বর্ণালী রেখা বা স্পেকট্রাল লাইন্স অফ অ্যাটমস যেটা বোর বর্ণনা করতে পারছে, বাট অন্যান্য গুলা যেগুলো বেশি ক্ষেত্রে বোর বর্ণনা করতে পারে না। সেকেন্ড পয়েন্ট যেটা আছে, বোর অ্যাটম মডেল ক্যানট এক্সপ্লেন মাল্টিপল লাইন্স ইন অ্যাটমিক স্পেকট্রাম। আচ্ছা দেখো, আহ, এই যে হাইড্রোজেন অ্যাটম তো একটা ছিল, হাইড্রোজেন অ্যাটম তো একটা তোমার অরবিট ছিল। আর যখন আমি আরো বেশি অ্যাটমিক নাম্বারে যাব, তখন কি হবে, তখন তো অনেকগুলা লাইন থেকে একসাথে তোমার ওই স্পেকট্রাল লাইনগুলো ক্রিয়েট হবে। তো বোরের অ্যাটমিক মডেলটা সাধারণত ওই জিনিসটা ডিফাইন করতে পারে না। ঠিক আছে, এরপরে থার্ড যে পয়েন্টটা, বোরস অ্যাটম মডেল রিভিলস দ্যাট ইলেকট্রনস রিভলভ ইন সার্কুলার অরবিট, বাট মডার্ন রিসার্চ রিভিলস দ্যাট ইলেকট্রন রিভলভ ইন স্পেস ইন থ্রি ডাইমেনশনাল অর্ডার। অর্থাৎ বোরস অ্যাটম মডেল যেটা ডিফাইন করে যে এটা আসলে একটা 2D শেপে তোমার সার্কুলার স্টেটে তোমার এটা ঘুরতেছে। তো ওইখান থেকে তোমার বোর তার মডেলটা দিছে, বাট অ্যাকচুয়ালি তো একটা 3D শেপে এটা চলতেছে। হ্যাঁ, 3D শেপে চলছে, তো ওইটা আর কি এখন যেহেতু প্রেজেন্ট টাইমে তোমার টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে, তো তখন ওইগুলা ধরো তোমার বাইর হচ্ছে। তো ওই হিসাবে আর কি তোমার তখন এইখান থেকে একটা বোরের মডেলের লিমিটেশনটা বের হয়েছে। ঠিক আছে, আরো বেশ কয়েকটা লিমিটেশন আছে, বাট মেজর লিমিটেশন এগুলাই, মানে মেন স্পেকট্রাল লাইন্সটাই আর কি তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসো যে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সাধারণত তোমাদের এ নাম্বার কোয়েশ্চেন অথবা বি নাম্বার কোয়েশ্চেনে আসতে দেখা যায়, সেটা হলো কি জিমেন এফেক্ট আর স্টার্ক ইফেক্ট কি। Zeeman effect কি? Under the influence of magnetic field, the atomic line spectrum is finely divided into multiple lines, which is called Zeeman effect. অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে যখন ওই যে ইলেকট্রন যখন এনার্জি অ্যাবজর্ব করে, ইলেকট্রন যখন তোমার এই এক অরবিট থেকে আর এক অরবিটালে আসার সময় যখন সে এনার্জি অ্যাবজর্ব করে বা এনার্জি রেডিয়েট করে, তখন তোমার কি হয়, স্পেকট্রাল লাইনগুলো অনেকগুলা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যদি এই জিনিসটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে হয় সেটাকে বলা হয় জিমেন ইফেক্ট, যদি এটা ইলেকট্রিক ফিল্ডের কারণে হয় সেটাকে বলা হয় স্টার। ওকে, জাস্ট এই সেম ডেফিনিশন, বাট জাস্ট পার্থক্যটা মনে রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যদি হয় সেক্ষেত্রে সেটা জিমেন ইফেক্ট, ইলেকট্রিক্যাল ফিল্ডের ক্ষেত্রে হয় সেটা স্টার ইফেক্ট। এইটা তোমাদের এই অথবা বি নাম্বার কোয়েশ্চেনের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকবার আসছে বলে। আচ্ছা, নেক্সট যেটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলা যায়, সেটা হচ্ছে বোরস ভার্সেস রাদারফোর্ড মডেল। এখানে খুব সংক্ষেপে আমি এটা মানে তোমাদের সামনে ডিফাইন করতেছি যে বোরস মডেল ওয়াজ প্রপোজড বাই নিলস বোর ইন 1922, রাদারফোর্ড মডেল ওয়াজ প্রপোজড বাই আর্নেস্ট রাদারফোর্ড 1901। থিওরিতে কি পার্থক্য ছিল, এমিশন অফ রেডিয়েশনে কি পার্থক্য ছিল, ইলেকট্রন এমিশন স্পেকট্রামে কি পার্থক্য ছিল। তোমরা যখন পার্থক্য করে লিখবা, তোমরা যদি এই পোর্শনগুলো এভাবে ডিভাইড করে দাও, সেক্ষেত্রে হবে কি টিচারের দেখতেও সুবিধা হবে, মানে খাতাটার একটা আলাদা ভারত্ব বহন করবে। ট্রাই করবা এই টাইপের ভাবে লেখার, তো এটা তোমাদেরকে বেশ একটা ভালো মার্ক ক্যারি করতে খুব সাহায্য করবে। ওকে, আচ্ছা, তো বোর্ডস অ্যাটমিক মডেল নিয়ে আজকের লেকচার এই পর্যন্তই। বোর্ডস অ্যাটমিক মডেলের ফর্মুলা রিলেটেড ম্যাথগুলা আমরা নেক্সট লেকচারে ইনশাআল্লাহ দেখব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।